হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে আমি পেজ লেআউট সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু আজকের লেসনে আমি আপনাদের হোম নিয়ে আলোচনা করব। সো হোমে যেসব রিবনস রয়েছে সেই সব রিবনের কাজগুলো আমি এই একটি লেসনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এখন দেখেন, আমি কিন্তু হোম নামক যে মেনু বারে হোম নামক যে অপশনটি রয়েছে, আমি সেই অপশনটিকে ক্লিক করে আসি। এখন আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই বাম পাশে রয়েছে কি ক্লিপবোর্ড, এবং তারপরে আরও কয়েকটা বক্স ভাগ ভাগ করে দেওয়া আছে। তার একটা হচ্ছে ফন্ট, এরপরে রয়েছে প্যারাগ্রাফ, তারপরে রয়েছে স্টাইলস, এবং তারপরে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এবং এডিটিং নামে আরও কিছু অপশনস রয়েছে। তো চলুন বন্ধুরা, আমি একে একে করে সবগুলো রিবনসের কাজ আমি এখানে দেখব। তো প্রথমে আমরা আসবো হচ্ছে এই ক্লিপবোর্ডের যে অপশনটা রয়েছে এখানে। এই অপশনে আমরা সচরাচর যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু কপি করি তখন আমরা কিবোর্ড শর্টকাট Ctrl+C ইউজ করি, এবং পেস্ট করার জন্য আমরা যদি এইখানে পেস্টের যে আইকনটা রয়েছে এই পেস্টের আইকনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার পেস্টটা হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি এই অ্যাবাউট মিটাকে কপি করি এবং এখানে কার্সরটাকে রেখে যদি আমি এখান থেকে পেস্ট নামক অপশনটা একবার প্রেস করি তাহলে কিন্তু আমার এটা পেস্ট হয়ে যাচ্ছে। অথবা দেখেন, আপনি যদি এইখানে কার্সরটাকে নিয়ে যান তাহলে পেস্টের পাশেই Ctrl+V নামক কিবোর্ড শর্টকাট এখানে দিয়ে দিছে। তার মানে Ctrl+V প্রেস করে কিন্তু আমরা চাইলে পেস্ট করতে পারি। তো ক্লিপবোর্ডের এই অপশনটা হচ্ছে পেস্টের জন্য মূলত। এখন আমরা যাই পরবর্তী যে অংশ, সেটা হচ্ছে ফন্ট। ফন্ট নামক এই অংশের ভিতরে আমরা কিছু কিছু বিশেষ বক্স দেখতে পাচ্ছি এখানে। তার প্রথমটা হচ্ছে কি, এই যে ক্যালিব্রি বডি নামে একটা বক্স রয়েছে, এটাকে বলা হয় ফন্ট বক্স। অর্থাৎ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখি তখন সেই লেখাটা কিন্তু একটা ডিফল্ট ফন্টে লেখা হয়। যেমন আমি এখানে কিছু টেক্সট নিয়ে রাখছি। এখানে প্রথমে আছে অ্যাবাউট মি, এবং তারপরে রয়েছে অ্যাবাউট মি সম্বন্ধে কিছু টেক্সট। এবং দেখেন, এই টেক্সটটা যখন আমি লিখছি তখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের এই ফন্ট বক্সে আমার এখানে একটা নাম শো করতেছে। এই নামটা হচ্ছে ক্যালিব্রি বডি। তো যখনই আমি কোনো কিছু লিখবো ডিফল্ট হিসেবে যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি চান যে আপনার ফন্টটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি চাইলে কিন্তু যে ফন্টটুক বা যে টেক্সটটুকে আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ যে টেক্সটের ফন্টটাকে আপনি চেঞ্জ করতে চান, জাস্ট ওই অংশটুকু আপনাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখানে ফন্টের যে বক্স রয়েছে এই অ্যারোতে একটি ক্লিক করা মাত্রই কিন্তু অন্য যে সব ফন্ট এখানে ইনস্টল দেওয়া আছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে দিয়ে দেওয়া আছে, সেইগুলো সবগুলো এখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি অন্য কোনো এক্সট্রা ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টল দিয়ে রাখেন, অর্থাৎ আপনার পিসিতে, তাহলে সেই ফন্টগুলো কিন্তু একে একে করে সবগুলো এখানে দেখতে পাবেন। এখন আমি আমার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ফন্ট চুজ করে আমি কিন্তু ফন্টটাকে পরিবর্তন করতে পারবো। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে এই যে একটা ফন্ট আছে বেটনিক বোল্ড, এই ফন্টটাকে সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমার এই যে লেখাটা অ্যাবাউট মি ছিল এটার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে এই যে বেটনিক বোল্ড এটা হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা আমার পুরো টেক্সটের যে ফন্টটা আছে সেই ফন্টটাকে কিন্তু এই ফন্ট বক্স থেকে চেঞ্জ করতে পারবো। তাহলে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই ইংলিশে কোনো কিছু লিখি, সেটা অফিসিয়াল হোক বা নন অফিসিয়াল, আমরা সবসময় কিন্তু টাইমস নিউ রোমান নামক যে ফন্টটা রয়েছে, অর্থাৎ এই ফন্টটাই আমরা সচরাচর সব ক্ষেত্রে অফিসিয়াল অথবা বুক রাইটিংয়ের ক্ষেত্রে সব জায়গায় আমরা এই টাইমস নিউ রোমান ফন্টটাকে ইউজ করি। আর বাংলা লেখার ক্ষেত্রে আমরা সবসময় ৭০ mg ইউজ করি। তাহলে দেখলে বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই সিলেক্ট করার মাধ্যমে আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে পারবো। এখন আমরা আসি হচ্ছে টেক্সট সাইজের ব্যাপারে। আমার এই উপরে যে অ্যাবাউট মি লেখাটা আছে, এটা হচ্ছে আমার এই লেখাটার হেডিং। তো আমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, তাতে আমার দেখতে এটা সুন্দর লাগবে। তো আমি প্রথমে কি করব, আমার এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ফন্ট বক্সের ডান পাশে একটা ছোটো আকারের বক্স আছে, এখানে দেখেন ডিফল্ট হিসেবে 11 সাইজের একটা ফন্ট সিলেক্ট করা আছে, এবং তার পাশে একটা অ্যারো আছে। এই অ্যারোতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু পরপর 2 2 করে বেড়ে গেছে এরকম সাইজের কিছু ফন্টের সাইজ এখানে
নির্দিষ্ট করে দেওয়া আছে এবং এই সাইজগুলো কিন্তু সর্বোচ্চ 72 পর্যন্ত দেওয়া আছে। এরপরে কিন্তু আর কোনো সাইজ এখানে দেওয়া নেই। তো আপনি যদি 72-এর বাইরে আরও ফন্টটাকে বড় করতে চান তাহলে এখানে না গিয়ে আপনি কিন্তু সরাসরি এইখানে ডান পাশে একটু খেয়াল করে দেখবেন, একটি হচ্ছে ছোট এ আর একটা হচ্ছে বড় এ। তো বড় এ ইউজ করে আমরা আমাদের প্রয়োজন মতো আনলিমিটেড আমরা ফন্টটাকে বড় করতে পারবো। আবার ছোট এ ইউজ করে কিন্তু আমরা এই ফন্টটাকে ছোট সাইজে নিয়ে আসতে পারবো। তো এটা গেলো হচ্ছে ফন্ট ছোট বড় করার কাজ। এখন আমরা আসি, আমরা যদি টেক্সটের কোনো অংশকে বোল্ড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যে অংশটাকে বোল্ড করব সেই অংশটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন এই যে ফন্ট বক্সের ঠিক নিচেই বোল্ড নামক এই যে বি লেখা একটা বক্স আছে। এই বক্সটাকে আমি যদি চেক করে দিই অর্থাৎ অন করে দিই তাহলে কিন্তু আমার ওই লেখাটা বোল্ড হয়ে যাবে। এবার যদি আমি আনচেক করে দিই অর্থাৎ অফ করে দিই তাহলে কিন্তু আমার এই বোল্ডটা উঠে যাবে, দেখেন। তো এইভাবে আমরা চাইলে কিন্তু পরপর ইতালিক করে চাইলে এই যে আই নামক যে অপশনটা আছে অথবা কন্ট্রোল আই প্রেস করে কিন্তু আমরা চাইলে শর্টকাটে ইতালিক করতে পারি। তো এটা অন করলে ইতালিক হবে, অফ করে দিলে এটা ইতালিক উঠে যাবে। এখন আমরা অনেক সময় হাইলাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় হাইলাইটার ইউজ করি অথবা আন্ডারলাইন করি। তো আমরা যদি একটি লেখার কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা জাস্ট ওই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ইতালিকের পাশে একটি ইউ আকারে নিচে আন্ডারলাইন দেওয়া একটা আইকন রয়েছে। এই আইকনটাকে আমাদের সরাসরি ক্লিক করি তাহলে এখানে এক দাগের একটি আন্ডারলাইন শো করবে। কিন্তু আমরা যদি পাশের যে অ্যারো বাটনটি রয়েছে এই বাটনটা ক্লিক করলে এখানে আন্ডারলাইনে আরও কিছু অপশনস আমরা দেখতে পাবো। এখান থেকে ড্যাশ আন্ডারলাইন অথবা ডাবল আন্ডারলাইন আমরা সিলেক্ট করতে পারবো এবং নিচে আর একটু লক্ষ্য করলে আমরা এখান থেকে আন্ডারলাইনের কালারটাকেও আমরা ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবো। তো এটা গেল হচ্ছে বন্ধুরা আন্ডারলাইনের অপশন। এখন আমরা আসি স্ট্রাইক থ্রু, অর্থাৎ আমরা যদি টেক্সটের কোনো একটা অংশকে লেখার পরে কেটে দিতে চাই অর্থাৎ এক টান দিয়ে কেটে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এবিসি নামক যে অপশনটা রয়েছে এই অপশনটাতে হচ্ছে স্ট্রাইক থ্রু, এটা ক্লিক করলে আমাদের লেখাটা এক দাগে কেটে দিবে। তো এটা হচ্ছে স্ট্রাইক থ্রুর কাজ। এখন আমরা আসি অঙ্ক লেখার সময় আমরা অনেক সময় এ স্কোয়ার বি স্কোয়ার অথবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সূত্র আমরা বইতে পড়েছি। এখন আমরা দেখি এই পাওয়ারগুলো কিভাবে আমরা লিখতে পারি। তো আমি এখানে এ লিখতেছি এবং এর উপরে আমি তো একটা স্কোয়ার দিতে চাই পাওয়ার হিসেবে, তাহলে আমার কী করতে হবে, এখানে দেখেন ফন্ট নামক যে বক্সের এই যে স্ট্রাইক থ্রুর পাশে এখানে একটা হচ্ছে ডান পাশে নিচে আর একটা হচ্ছে ডান পাশে উপরে পাওয়ার নামে অর্থাৎ এক্সের নিচে এবং উপরে দুইটা অপশন এখানে দিয়ে দিছে। তো আমরা যদি এই প্রথম অপশনটাকে ইউজ করি এক্সের ডান পাশে নিচে তাহলে আমার এই যে পাওয়ারটা আমি ইউজ করব সেটা কি হবে, আমার টেক্সটের নিচে চলে যাবে। এবার আমি যদি এটাকে উঠিয়ে দিয়ে এই নিচের পাওয়ারটাকে অফ করে পাশের যে পাওয়ারটা সেটাকে অন করে দিই তাহলে কিন্তু দেখবেন আমার এই লেখার পাওয়ারটা ডান পাশের উপরে চলে যাচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই পাওয়ার ইউজ করতে পারি। এখন আমরা আসি টেক্সট কালারিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমরা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমরা টেক্সট কালার ইউজ করতে পারি। তো মনে করি আমি এখানে আমার এই লেখাটা আমি কালার করব, এটা আছে ব্ল্যাক কালার। তো আমি এটা কালার পরিবর্তন করতে চাইলে আমাকে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন এর নাম আছে ফন্ট কালার। ফন্ট কালার নামক যে অপশন আছে এই অপশনের ডান পাশের অ্যারোটাকে ক্লিক করলে আমাদের এখানে কালারের যে প্যানেলগুলো আছে সেই সবগুলো কালারের প্যানেল এখানে শো করবে এবং এখান থেকে এই আছে থিম কালার, এখান থেকে যে কোনো কালারের উপরে আপনি যদি কার্সনটা নেন তাহলে আপনার ওই টেক্সটের কালারটা ওই কালারে পরিবর্তিত হয়ে যাবে। এছাড়া আপনি মোর কালারে গেলেও আরও কিছু অপশন সেখানে দেখতে পাবেন। এখান থেকেও চাইলে আপনি যে কোনো একটা কাস্টমাইজড কালার আপনি চুজ করতে পারবেন এবং এখান থেকে ওকে দিলেই ওই কালার এটা পরিবর্তিত হয়ে যাবে। তো এখন আমরা আসি হাইলাইটিংয়ের ব্যাপারে। আমরা যখনই কোনো বইয়ে গুরুত্বপূর্ণ কোনো টেক্সট পড়ি ওইটাকে আমরা চাই কি হাইলাইট করতে। তো এখানেও কিন্তু বন্ধুরা একটা সুন্দর ওয়ে দেওয়া আছে। কোনো একটা টেক্সটকে হাইলাইট করার জন্য আমরা চাইলে টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করে তারপরে এই যে বাম পাশে দেখেন এই যে ফন্ট কালারের বাম পাশে এই যে টেক্সট হাইলাইট কালার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা চাইলে আমাদের সুবিধা মতো হলুদ কালার সবুজ কালার বা অন্য যে কোনো কালারে কিন্তু আমরা চাইলে এই পুরো টেক্সটটাকে হাইলাইট করতে পারবো।
এবং আমরা যদি হাইলাইটার দেওয়ার পরে হাইলাইটারটাকে উঠাই দিতে চাই, তাহলে জাস্ট খালি আমরা ওই হাইলাইটার অপশনে যাব, এখান থেকে নো কালার চুজ করলে এটা চলে যাবে। কিন্তু আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে যে অংশটাকে আমি হাইলাইট করেছিলাম ওই অংশটাকে আগে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নো কালারটা চুজ করে দেবো, তাহলে হাইলাইটারটা উঠে যাবে। সিলেক্ট না করলে কিন্তু হাইলাইটার যাবে না। তো এটা গেল হচ্ছে আমাদের ফন্ট এবং টেক্সট হাইলাইটিংয়ের ব্যাপারটা। এখন আমরা আসি পরবর্তী ধাপ, প্যারাগ্রাফ। অর্থাৎ আমরা যখনই কোনো একটা টেক্সট লিখি, হয়তো বা সেটা কাগজে অথবা কোনো একটা অ্যাপ্লিকেশন যখন লিখি, আমরা সবসময় কী করি, মার্জিন টেনে অ্যালাইনমেন্ট ঠিক করে তারপরে সুন্দরভাবে লিখি। তো এখানেও কিন্তু লেখার ব্যাপারে অ্যালাইনমেন্ট জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যালাইনমেন্টের যে কাজটা করে থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ নামক যে বক্সটা রয়েছে, এই প্যারাগ্রাফের বক্সের এই প্রত্যেকটা আইকনে কী করে অ্যালাইনমেন্টের বিভিন্ন কাজ করে থাকে। তো আমরা দেখেন, যখন আমরা এখানে এই যে অ্যাবাউট মি যে লেখাটা লিখছি, এই লেখাটা কিন্তু আমার এই মার্জিনের অর্থাৎ এই পৃষ্ঠার বাম পাশে অ্যালাইন হয়ে আছে। এবার আপনি যদি চান যে এই অ্যাবাউট মিটা হচ্ছে আমার হেডলাইন, আমি এটাকে মাঝখানে নিয়ে যাব, তাহলে কিন্তু দেখেন এই যে প্যারাগ্রাফের উপরে এই যে একটা আইকন আছে, আইকনটা কিন্তু অন হয়ে আছে। তার মানে এটাতে শো করছে কি, যে আমার লেখাটা লেফট অ্যালাইন হয়ে আছে। এখন যদি আপনি মিডিল অ্যালাইন করতে চান, তাহলে এই যে এই মিডিল অ্যালাইনটাকে অন করে দিলে কিন্তু আমার লেখাটা মাঝখানে চলে যাবে। সেম ওয়েতে আপনি যদি লেখাটাকে ডান পাশে নিতে চান, তাহলে এই ডান অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করে দিলে কিন্তু ডানে চলে যাবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা, অর্থাৎ আমরা কোনো টেক্সটকে চাইলে মাঝখানে অথবা লেফটে অথবা ডানে নিতে পারবো। তো যেহেতু এটা হেডলাইন, তাহলে আমরা এটাকে মাঝখানে রেখে দেব। এখন আমরা আসি জাস্টিফাই। দেখেন, আমরা যখন এই টেক্সটটাকে লিখছি, এখানে একটা টেক্সট নিয়েছি, টেক্সটের এই বাম পাশের যে টেক্সট এর ওয়ার্ডগুলো আছে সবগুলো কিন্তু এই বাম পাশের যে মার্জিন বরাবর কিন্তু অ্যালাইনমেন্ট সমানভাবে হয়ে গেছে। কিন্তু ডান দিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখবেন, এখানে ডান পাশের যে ওয়ার্ডগুলো আছে সবগুলো কিন্তু একটু এলোমেলোভাবে অগোছালোভাবে রয়েছে। তো আমরা যদি এইভাবে একটা টেক্সটকে কোথাও সাবমিট করি, তাহলে কিন্তু এটা দেখতে খারাপ লাগবে। তো এই পুরো টেক্সটকে আমরা যদি এরকমভাবে সমানভাবে এখানে অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে কিন্তু একটা সুন্দর একটা আইকন রয়েছে, জাস্ট আমরা আমাদের পুরো টেক্সটকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে জাস্টিফাই নামক যে আইকনটা আছে, অথবা কন্ট্রোল যে প্রেস করে কিন্তু সংক্ষেপে আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো। দেখেন, একটা ক্লিক করতেই কিন্তু আমার ডান পাশে যে টেক্সটগুলো বা যে ওয়ার্ডগুলো অ্যালাইনমেন্ট ছাড়া রয়েছিল, সেটা কিন্তু সুন্দরভাবে এই বাম পাশের মতো অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে জাস্টিফাই। এবার আমরা যদি আমাদের এই টেক্সটের দিকে একটু লক্ষ্য করে দেখেন, আমাদের প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন, এরকম প্রত্যেক লাইনে কিন্তু একটা স্পেসিং আছে, নির্দিষ্ট একটা স্পেসিং এখানে ইউজ করে দেওয়া আছে। এখন যদি আপনি চান যে আপনার এই লেখাটার ভিতরকার যে স্পেসিংটা একটু বাড়াবেন, তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রথমে এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে জাস্টিফাই ঠিক ডান পাশে একটা উপরের দিকে আরও এবং নিচের দিকে আরও নামের একটা অপশন আছে, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিলেই আমাদের এখানে 1.0 থেকে শুরু করে 3.0 পর্যন্ত একটা নির্দিষ্ট মাপের একটা সাইজের স্পেসিং এর মান এখানে দিয়ে দিছে। এবং এর থেকে আমরা যদি পুরো যে স্পেসিংটা আছে বর্তমান ডিফল্ট হিসেবে এটাকে রিমুভ করে যাই, তাহলে কিন্তু নিচের থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে কিন্তু এটা আরও চেপে যাবে। তো এইভাবে আমরা যদি স্পেসিং বাড়াতে চাই, জাস্ট এখান থেকে যে কোনো একটা মান আমরা সিলেক্ট করব, তাহলে কিন্তু এর স্পেসিংটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আমরা চাইলে কিন্তু টেক্সটের ডিজাইনের খাতিরে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা স্পেসিং ইউজ করে আমরা এটাকে ইউজ করতে পারবো। এখন আমরা আসি হচ্ছে শেডিং। অর্থাৎ আমরা যদি এই যে পুরো লেখাটা লিখছি, এই পুরো লেখাটার বাইরে কোনো একটা কালার ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে শেডিং নামে একটা অপশন আছে, এর থেকে যে কোনো একটা কালার যদি আমরা চুজ করি, তাহলে কিন্তু আমার পুরো টেক্সটটা কী হবে, হাইলাইট হয়ে যাবে। ওইরকমভাবে হাইলাইট বলতে শেডিংয়ের ইউজ করা যাবে। এইভাবে আপনি চাইলে শেডিংটা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার প্রয়োজনের খাতিরে যদি কখনো লাগে তাহলে এটাকে ইউজ করবেন, আর না লাগলে দরকার নেই। আর এখান থেকে ইউজ করার পর যদি আপনাকে এটা রিমুভ করতে হয়, তো যে অংশটাকে আপনি শেডিং হিসেবে ইউজ করেছেন ওই পুরো অংশটাকে সিলেক্ট করে এখান থেকে নো কালারে গেলেই কিন্তু আপনি ওই অংশটাকে অর্থাৎ কালারটাকে রিমুভ করতে পারবেন। এখন আমরা আসি হচ্ছে বক্সে। আপনি এই যে লেখাটা লিখলেন, এখন যদি এই লেখাটাকে পুরোটাই একটা বক্সের মধ্যে আনতে চান, তাহলে আপনাকে এই পুরো লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে শেডিংয়ের ঠিক ডান পাশে দেখবেন যে এই যে 4টা
বক্স আকার একটা আইকন এখানে দেয়া আছে। এর ঠিক ডান পাশে যে অ্যারোটা রয়েছে, অ্যারোর উপর ক্লিক করলে এখানে এই যে বটম বর্ডার থেকে শুরু করে একবার এখানে এই যে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার এবং এই যে ডায়াগোনাল ডাউন বর্ডার, এরকম আরও কিছু কিছু বর্ডার আছে। এখান থেকে আমি অল বর্ডার সিলেক্ট করে দিলে আমার এই লেখাটা কিন্তু পুরোটাই একটা বক্সের মধ্যে চলে যাবে। এখন যদি আপনি এখান থেকে বর্ডারটাকে উঠিয়ে দিতে চান, তাহলে পুরো অংশটাকে সিলেক্ট করে এখান থেকে নো বর্ডার করে দেবেন, তাহলে কিন্তু পুরো বক্সটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আমরা আসি বুলেট পয়েন্টে। আমরা কিন্তু সচরাচর যখনই কোনো একটা কোচিংয়ের শিট বা অন্য বইয়ের কোনো গল্পের কোনো নির্দিষ্ট কিছু লাইন পড়ি বা কোনো কারো কোনো ব্যক্তির নাম, অনেকগুলো ব্যক্তির নাম যখন থাকে তখন দেখবেন সেগুলো কিন্তু বুলেট পয়েন্ট আকারে দেয়া থাকে, ঠিক আছে। সেই বুলেট পয়েন্টটা কীভাবে ইউজ করে সেখানে সেই বুলেট পয়েন্টটা কীভাবে ইউজ করে এটাই আমি এখানে দেখাবো। মনে করেন আমার এখানে কিছু ব্যক্তির নাম রয়েছে, যেমন তো এই যে আমি এখানে কিছু ছাত্রের নাম অথবা কোনো কিছু ব্যক্তির নাম এখানে আমি অ্যাড করছি। এখন আমি যদি চাই যে এই ব্যক্তির নামগুলোকে আমি বুলেট পয়েন্ট আকারে এখানে সাবমিট করব বা এখানে সাজাবো, তাহলে আমাকে এই নামগুলোকে সিলেক্ট করতে হবে। এখন এখান থেকে প্যারাগ্রাফের উপরে এই যে দেখেন বুলেটস নামে একটা আইকন রয়েছে। এই বুলেটস নামের আইকনে ক্লিক করলে আমার এখানে বৃত্তাকার অথবা এই যে আরও কিছু কিছু ডিজাইনের বুলেট পয়েন্ট এখানে দিয়ে দিছে। এইগুলো চাইলে আপনি শর্টকাট ইউজ করতে পারেন, অথবা এখান থেকে ডিফাইন নিউ বুলেট নামক অপশন থেকে অন্য কোনো নতুন বুলেট পয়েন্ট আপনি এনে কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এই বুলেট পয়েন্টের কাজ। এখন আমরা আসি নাম্বারিং বুলেট পয়েন্ট, অর্থাৎ নাম্বার ইউজ করে, যেমন 1 2 3 অর্থাৎ 1 2 3 পরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, অথবা রোমান সংখ্যা যে কোনো বুলেট পয়েন্টও কিন্তু আপনি এখান থেকে চাইলে ইউজ করতে পারবেন। তো এটা গেল হচ্ছে বুলেট পয়েন্টের কাজ, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে ইনডেন্ট, অর্থাৎ আপনি এই যে টেক্সটটা লিখছেন এখানে, এই টেক্সটের এই ইনডেন্টটা হচ্ছে এখান থেকে শুরু করে আপনারা দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু এই মার্জিন বরাবর এখানে সমান্তরালে রয়েছে। আপনি যদি চান যে আপনার এই লেখাগুলোকে চাপাইয়ে ডান দিকে নিয়ে আসবেন, তাহলে জাস্ট এখানে কার্সরটা রেখে আপনি যদি এই যে এখান থেকে এই যে ইনক্রিজ ইনডেন্টে প্রেস করেন, তাহলে কিন্তু এই লেখাগুলো চেপে ডান দিকে সরে আসবে। আবার যদি এই যে লেফটের যে এটা আছে, এটা যদি প্রেস করেন আবার এটা আগের অবস্থানে ফিরে যাবে। আর এখানে একটা অপশন আছে এ থেকে জেড পর্যন্ত শর্টিংয়ের একটা আইকন এখানে দিয়ে দিছে। এই শর্টিংটা হচ্ছে কি, আপনি যখন একটা ডকুমেন্ট তৈরি করবেন, সেখানে যদি কোনো ব্যক্তির নাম, ধরেন 10 জন ব্যক্তি অথবা 20 জন ব্যক্তির নাম আছে, যে ব্যক্তির নামের প্রথম অক্ষর কিন্তু অবশ্যই দেখা যায় এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা লেটারে হতে পারে। আপনি যদি এ থেকে জেড পর্যন্ত এই নামগুলোকে পরপর সাজাতে চান, তাহলে কিন্তু এই শর্টিং ইউজ করে আপনি সহজে কিন্তু এটাকে সাজাতে পারবেন। অথবা কোনো সংখ্যার নিম্নমান থেকে যদি উচ্চমানে অথবা উচ্চমান থেকে নিম্নমানে সাজাতে চান, তাহলে কিন্তু এই শর্টিংয়ের এই আইকনটা খুবই কাজে দেবে। তো এটা হলো হচ্ছে শর্টিংয়ের কাজ। এখন আমরা যাব হচ্ছে স্টাইলে। দেখেন আমরা যদি একটু ডান দিকে লক্ষ্য করি, এখানে বক্স আকারে কিছু কিছু স্টাইল এখানে ডিফল্ট হিসেবে কিন্তু এখানে ইনসার্ট করে দেওয়া আছে। এখান থেকে দেখেন আমি যখনই যে স্টাইল নিতেছি, আমার এই লেখাগুলো কিন্তু এই যে এখানে যে টেক্সটগুলো আছে একটু খেয়াল করেন, এখানে এটা হচ্ছে হেডিং, এরপর হচ্ছে আমার টেক্সটগুলো। দেখবেন এই এখান থেকে যদি আমি হেডিংগুলো চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার বিভিন্ন ফরম্যাটে এটা অটোমেটিক কী হইতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্ন ফন্টে অথবা বিভিন্ন স্টাইলে এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কাজের সুবিধার জন্য, যে আপনার যদি এই ফরম্যাটটা করতে টাইম লাগে, সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত এখান থেকে কিন্তু চাইলে আরও কিছু ফরম্যাটিং আছে, এটাকে নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এটা গেল হচ্ছে ফরম্যাটিং, স্টাইলের ফরম্যাটিং, অর্থাৎ আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ফরম্যাটিং ইউজ করতে পারবেন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। এখানে এই এডিটিংয়ের যে অপশনটা আছে, এডিটিংয়ের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন যে এখানে কয়েকটা অপশন দিয়েছে। একটা হচ্ছে ফাইন্ড, আরটা রিপ্লেস, আরটা হচ্ছে সিলেক্ট। আমরা সিলেকশনটাকে একটু আগেই আলোচনা করি, কারণ সিলেক্ট বলতে কি, এই যে আমরা মনে করেন কার্সরটা নিয়ে আমরা
কোনো টেক্সট নির্দিষ্ট টেক্সটকে অথবা ফুল টেক্সটকে সিলেক্ট করতেছি, এই সিলেকশনটা আর এখানে যে সিলেক্ট দেওয়া আছে এটা মূলত কিন্তু সেম। এখানে সিলেক্ট অল দেওয়া আছে, আপনি যখন সিলেক্ট অল প্রেস করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ এই টেক্সটে এই ডকুমেন্টে যা যা থাকবে সব কিছু কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেক্ট অবজেক্টস, অর্থাৎ যদি কোনো অবজেক্ট নেন তাহলে সেটাকে সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এই অপশনটা ইউজ করতে পারবেন। তো এখন আমরা আসি হচ্ছে ফাইন্ডটা কী কাজে লাগে দেখি। মনে করেন আমার এখানে এই যে আমি তানভীর আহমেদটা লিখছি, এই তানভীর আহমেদ নামটা অথবা এরকম যে কোনো একটা ওয়ার্ড হতে পারে অথবা নাম্বার যদি আমার যদি খুঁজে বের করতে হয় তাহলে আমরা চাইলে কিন্তু এই ডকুমেন্টটা হচ্ছে একটা ছোটো ডকুমেন্ট, অল্প কিছু লাইনের একটা ডকুমেন্ট, এরকম দেখা যায় আপনার 100 পেজের একটা ডকুমেন্ট হইতে পারে। তাহলে আপনি একটা নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ড অথবা কোনো নাম অথবা কোনো সংখ্যা হয়তো আপনি খুঁজে বের করতে চান পুরো ডকুমেন্টে কয়টা জায়গায় আছে, তাহলে আপনি কিন্তু চাইলে এই ফাইন্ড নামক যে অপশনটা রয়েছে অপশনটা থেকে খুব সহজেই খুঁজে বের করতে পারেন। কীভাবে চলুন দেখি। তো আমি প্রথমে মনে করি যে আমি তানভীর আহমেদ যে নামটা আছে এই নামটা আমার এই লেখাটুকুর ভিতরে কোন কোন জায়গায় আছে এবং কয় জায়গায় ইউজ করা হয়েছে সেটা বের করব। তাহলে আমাকে এই ফাইন্ড নামক অপশনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা প্যানেল আসবে এবং এখানে আছে ফাইন্ড হোয়াট। তো এই ফাইন্ড হোয়াটের ভিতরে আমি কি দেব, আমার নামটা তানভীর আহমেদ, চলুন লিখি TAVIRAHMED। এবার আমি তানভীর আহমেদ লিখছি, এবার ওকে বলবো তুমি এটা খুঁজে বের করো। তো এখান থেকে ফাইন্ড ইনে প্রেস করে মেইন ডকুমেন্ট দিয়ে দিলাম, দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে ক্লোজ। আমার এখানে কয়টা জায়গায় আছে, এই যে যেই কী জায়গায় আমার এই তানভীর আহমেদ নামটা রয়েছে সেই কয় জায়গায় কিন্তু এখানে ও মার্ক করে দিছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো একটা নামকে কী করতে পারি, খুঁজে বের করতে পারি। এখন আমরা আসবো হচ্ছে রিপ্লেসে। এই রিপ্লেসটাও মূলত ফাইন্ডের মতোই, কিন্তু রিপ্লেসটা তো বুঝতে পারছেন, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু বসানো। যেমন আমি একটা ডকুমেন্ট তৈরি করে ফেলেছি, যেখানে মনে করেন আমি এই নামটা তানভীর আহমেদ নামটা হওয়ার কথা ছিল না, কিন্তু আমি ভুলে এটা এন্ট্রি দিয়ে ফেলছি। এখন আমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমার কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁজে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট কী করবো, রিপ্লেসে যাওয়ার পরে এখান থেকে তানভীর আহমেদ নামটা চেঞ্জ করব এবং তানভীর আহমেদ নামের পরিবর্তে আমি কী চেঞ্জ করেছি বা কী নামটা দেব সেই ওয়ার্ডটা আমার এখানে লিখতে হবে। মনে করেন তানভীর আহমেদের পরিবর্তে আমি এখানে দিলাম হচ্ছে ওয়ার্ড, WORD। এই তানভীর আহমেদের পরিবর্তে আমি এখানে ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে চাই, তাহলে আমি এখান থেকে জাস্ট রিপ্লেস অল দিলে আমার কিন্তু এখানে দেওয়া আছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 7 রিপ্লেসমেন্টস। ওকে দেই, এবার একটু খেয়াল করেন, ক্লোজে দেই। এখন এইখানে যে জায়গায় আমার এখানে তানভীর আহমেদটা ছিল, তানভীর আহমেদ নামটা ছিল, সেই 7টা জায়গায় কিন্তু আমার ওই তানভীর আহমেদের পরিবর্তে কী হয়েছে, এটা ওয়ার্ডে রিপ্লেসড হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেসের জাদু। আপনি চাইলে কিন্তু খুব সহজে যে কোনো ওয়ার্ড অথবা নাম্বারকে আপনি চাইলে খুব সহজে খুঁজে বের করতে পারেন অথবা চাইলে রিপ্লেসও করতে পারবেন। তো মনে করি বন্ধুরা আপনাদের আজকের লেসনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।